এরা এটাও দিয়েছে রেকর্ডিং টাইমটা। ওকে, তো বেসিক্যালি এখন আপনাকে এইটুকুই বলতে পারি যে আপনি 2025-এ এসে যদি আপনাকে সফটওয়্যার ডেভেলপার হতে হয়, প্রথমত আপনাকে একটু কমফোর্ট জোন ছাড়তে হবে, সব থেকে বড়ো জিনিস যেটা, ঠিক আছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের সব থেকে বড়ো কমফোর্ট জোন হচ্ছে কি, আগেকার দিনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেডিমেড ইউআই পাওয়া যেত, যেটা আজকের ডেটে রেডিমেড ইউআই একদমই রেকমেন্ডেড নয়। রেডিমেড ইউআই পাই না, কিন্তু ওই কোড লেখার আইডিটা পেয়ে যায়, ওটাও ছাড়তে হবে, ওটা অবশ্যই ছাড়তে হবে। রেডিমেড ইউআই এটা একদমই এখনকার ডেটে রেকমেন্ডেড নয়, কারণ প্রত্যেকটা কোম্পানির তার নিজস্ব ব্র্যান্ডিং রয়েছে এবং তার ব্র্যান্ড কালার রয়েছে, তার ব্র্যান্ড আইডেন্টিটি রয়েছে, এবং তার জন্য তার পুরো ইউআই বানাতে হয় বা ইউআই যা থাকবে সেটাকে রেডি করতে হবে। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ড আইডেন্টিটির জন্য ইউআই লেভেলটা সবথেকে বড় একটা ইম্পর্ট্যান্ট পার্ট। যে আপনি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখছেন তার প্রধান কারণ হচ্ছে ব্র্যান্ডিং ইউআই, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি আইবিএমের কাজ করেন তো ওরা বলবে আমাদের আইবিএমের নিজস্ব ইউআই আছে, সেইটাকেই ইউজ করতে হবে, তার বাইরে হবে না। তার বাইরে গেলে আমরা রেকমেন্ড করবো না, আমরা আমাদের পোর্টালে তুলব না। মানে বিভিন্ন মানে এমএনসিজে, ইন্ডিয়ান এমএনসিজের তো নিজস্ব কিছু নেই, বাট বাইরের যত এমএনসিজ আছে তাদের নিজস্ব লাইব্রেরি ফ্রেমওয়ার্ক অলরেডি তারা বানিয়ে রেখেছে, কিছু কিছু জিনিস তো বানিয়ে রেখেছে, ঠিক আছে। এবং সেইগুলোই তাদের প্রায়োরিটি রেকমেন্ডেশনস। আর যদি বাই চান্স মনে হয় কখনো যে এক্সটার্নাল কোনো লাইব্রেরি লাগবে, সেটাকে অ্যাপ্রুভ করাতে হবে ফার্স্ট হায়ার লেভেল থেকে। যদি ওটা অ্যাপ্রুভড হয় তবেই পরে আপনি সেইটাকে আপনার ইউআই লেভেলে ইন্টিগ্রেট করতে পারেন। তাও তাদের নিজস্ব একটা রেকমেন্ডেশনস রয়েছে, কালার কার্ভ সমস্ত দিক দিয়ে তার একটা রেকমেন্ডেশন আছে, ঠিক সেই রকমই হতে হবে। তার বাইরে হলে সেটাও অ্যাপ্রুভড হবে না। মানে আপনি জিনিসটা বানিয়ে দিলে ফাংশনাল হয়ে গেলে তাতেও অ্যাপ্রুভড হবে তা নয়। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তো আজকের ডেটে ইউআই হচ্ছে সবথেকে বেস্ট কাজের জায়গা, এবং একটা এআই ডেভেলপার বা এআই ইঞ্জিনিয়ার যেভাবে যত টাকা স্যালারি পাচ্ছে, ঠিক সেম স্যালারি মানে হাই লেভেলের দিক দিয়ে যদি দেখা যায়, সেই সেম স্যালারি ফ্রন্ট এন্ড ডেভেলপারেরও আছে, ঠিক আছে। তো সেই কারণে ফ্রন্ট এন্ড ডেভেলপারেরও স্যালারি ইকুয়ালি মানে এআই ডেভেলপারের মতনই, কারণ এই দুজন হচ্ছে আজকের ডেটে মার্কেটে সব থেকে বেশি রিকোয়ার্ড জব হয়। আগে আগে একটা সময় ছিল যখন ডটনেট ডেভেলপার অনেকে ছাড়তো যারা ফ্রন্ট এন্ড জানতো না, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি যারই সিভি যেখানেই দেখি পুরো সবাই ফুল স্ট্যাক। ফুল স্ট্যাক হতেই হবে, ফুল স্ট্যাক হতে হবে। ইভেন মানে অনেকে হয়তো ওই ডটনেটে কাজ করার জন্য ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হিসাবে অ্যাঙ্গুলারকে চুজ করে ফ্রন্ট এন্ডে, কারণ অ্যাঙ্গুলারের কম্প্যাটিবিলিটিটা মাইক্রোসফট অ্যাপ্রুভ করে বা সাপোর্ট করে। কিন্তু তাই বলে এই নয় যে রিয়াক্ট চলে না, রিয়াক্টও চলে। তো সেক্ষেত্রে রিয়াক্ট অ্যাঙ্গুলার দুটোই খুবই ভালো। তবে রিয়াক্টের সবথেকে বড় সুবিধা হচ্ছে কি, রিয়াক্টের প্রচুর ইউআই লাইব্রেরি পাওয়া যায় যেটা অনেক বেশি কাস্টমাইজেবল। রিয়াক্ট অ্যাঙ্গুলারের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। রিয়াক্টের অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আগে এক সময় ছিল, কিন্তু অ্যাঙ্গুলার কী হয়েছে, এত বেশি ওরা কনসেপ্ট আর ওদের ফ্রেমওয়ার্ক লাইব্রেরি এত কিছু চেঞ্জ হচ্ছে ভার্সান বাই ভার্সান, তাতে কী হচ্ছে, লোকে একটা স্টেবিলিটিও পাচ্ছে না, এবং যারা ফ্রেমওয়ার্ক ডেভেলপার ইন্ডিভিজুয়াল লেভেলে যারা কাজকর্ম করছে বা স্মল টিমে যারা কাজকর্ম করছে, তারাও সাপোর্ট দিয়ে উঠতে পারছে না। তো সেই কারণে তাদের সাপোর্ট প্রায় চলে গেছে অ্যাঙ্গুলার থেকে। এটাই হচ্ছে অ্যাঙ্গুলারের সবথেকে বড় প্রবলেম। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। এই কারণে মেন হচ্ছে অ্যাঙ্গুলার ডেভেলপমেন্টের এই একটা ব্যাপার। কিন্তু রিয়াক্টে যখনই আমরা কাজ করব,
তখন বেসিক্যালি কী হচ্ছে, রিয়াক্টে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন রকমের ফ্রন্ট এন্ড ইউআই রয়েছে, যেটা যেমন কিনা আপনি একটা টেইলউইন্ড সিএসএস এর কথা বলেছিলেন, টেইলউইন্ড সিএসএস শিখতে লাগবে, কারণ টেইলউইন্ড সিএসএস লাগবেই শিখতে। টেইলউইন্ড সিএসএস যদি না শেখেন ভালো করে, তাহলে কিন্তু আপনার এখনকার বর্তমান যত ইউআই আছে, মানে সিএসএস তো লাগবেই, বাট টেইলউইন্ড সিএসএসটা সেই জায়গাতে অনেক বেশি হেল্প করে। তো সেক্ষেত্রে টেইলউইন্ড সিএসএস খুবই ইম্পর্ট্যান্ট একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। বাট ফ্রন্ট এন্ডে আমরা ইজিলি যদি কিছু কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ এসেনশিয়াল ইনিশিয়াল লেভেলে আমাদের ডেভেলপমেন্টের জন্য। বুটস্ট্র্যাপ জানা আছে? একটু এটাই নিজেই করেছিলাম একটা সময়, যখন অ্যাঙ্গুলার 1.8 করতাম তখন বুটস্ট্র্যাপ করেছিলাম। তো বেসিক্যালি বুটস্ট্র্যাপটা মেন 12 গ্রিডের সিস্টেম। তো বুটস্ট্র্যাপটা বেসিক্যালি কী হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড, এবং এটা যেহেতু বহু বছর ধরে চলছে এবং এর স্ট্যান্ডার্ড অলমোস্ট সেম থাকার জন্য বুটস্ট্র্যাপটাও খুব বেশি কাজে লাগানো হয়, এবং এর ইউআই প্রফেশনাল, মানে অলমোস্ট ঠিকঠাক আছে। কিন্তু তা সত্ত্বেও যদি কিনা কোনো ইউনিক আইডেন্টিফিকেশনস সমেত যদি কিছু ইউআই বানাতে হয়, তো এরা যারা এক্সপার্ট এখন, মানে যে কোম্পানি ওয়াইজ, কোম্পানিটা তো বুটস্ট্র্যাপ খুব একটা পছন্দ করে না দেখি। আমাদের তখন হয়েছিল, এরা এটা হলে টেলউইন্ড চায়, এই কোর সিএসএস বা টেলউইন্ড, কোর সিএসএস বা টেলউইন্ড সিএসএস, আর অ্যাঙ্গুলার হলে ম্যাটেরিয়াল ইউআই। কারণ বেসিক্যালি টেলউইন্ড সিএসএস এই কারণে দরকার যে টেলউইন্ড সিএসএসটা সব থেকে বেশি ফ্লেক্সিবল। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, টেলউইন্ড সিএসএস 4 বছর আগে এটা ইন্ট্রোডিউস হয়েছিল 2020-তে। তো যখন এটা প্রথম লঞ্চ করেছিল তখন এটা শুরু থেকেই একে অবজার্ভ করেছি, প্রথম এর খুব একটা ভালো, মানে কিছু কনসেপ্ট ছিল ঠিক আছে ভালো, বাট বেশিরভাগ কনসেপ্টই খুব একটা ভালো কাজ করতো না, বা প্রসেসটা ঠিকঠাক ছিল না, তখন প্রবলেম হতো। কিন্তু সেটাকে আপডেট করতে 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 এই টেলউইন্ড 4 লঞ্চ করা, টেলউইন্ড 3টা সব থেকে বেশি সাকসেসফুলি লোকে ইউজ করা শুরু করেছে, এবং টেলউইন্ড 4 তো মার্ভেলাস, মানে এত সুন্দর করে দিয়েছে। আর মানে এরপরে আর কি করবেন জানি না, বাট টেলউইন্ড সিএসএস যথেষ্ট স্টাইলিং লেভেলের, মানে মার্ভেলাস বলতে গেলে। হ্যাঁ, তবে কি ডিজাইন কনসেপ্ট জানতে হবে, কারণ টেলউইন্ড সিএসএস ডিজাইন করতে গেলে যথেষ্ট সময় খাবে, মানে ফ্রন্ট এন্ড ডিজাইনারদের জন্য যথেষ্ট টাইম টেকিং প্রসেস। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশান বানাচ্ছি, এবার বেসিক্যালি কী হচ্ছে, বুটস্ট্র্যাপ হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে অফ সলিউশন ইনিশিয়ালি আমরা কোনো রকম ইউআই বা কোনো রকম জিনিসকে যদি বিল্ড করতে চাই। এবং এখানে দেখুন বুটস্ট্র্যাপে যখনই আমরা ইউজ করছি, বুটস্ট্র্যাপের মধ্যেও কিন্তু দেখুন আমি যে সমস্ত জিনিসগুলো ইউজ করি সেগুলো কিন্তু অলরেডি রেকমেন্ডেশন রয়েছে, ওয়েব প্যাক, পার্সেল, ভাইট, ঠিক আছে। এইগুলো হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, বিল্ড ইঞ্জিন, ফ্রন্ট এন্ড টুলিং সফটওয়্যার। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইগুলো দিয়ে আমরা যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান বা মাল্টিপেজ অ্যাপ্লিকেশান বা ডাইনামিক লেভেলের কিছু কাজ করি, তখন সেক্ষেত্রে এইগুলো ইউজ করতে পারি। এগুলোর ব্যাপারটা কি, কেন এটা ইউজ করা, যেহেতু আপনি বললেন জানেন বুটস্ট্র্যাপ, সেই কারণের জন্যই আমি এটাকে নিয়ে আজকে একটু কথা বলছি, ঠিক আছে। কারণ যদি একটু হালকা হয় আজকের ক্লাসটা, ঠিক আছে, আজকের ক্লাসটা আমি একটু হালকাই করতে চাইছি, অসুবিধা নেই তো? তাহলে কি জাভাস্ক্রিপ্টের ক্লাসে পিছিয়ে যাবো না তো? সেটাই হচ্ছে না, পিছিয়ে যাওয়ার ব্যাপার নেই, কারণ মেন ব্যাপার হচ্ছে আমি যে টাস্কগুলো করেছি সেটাই চলছে, সেটাই ঠিক আছে, ঠিক আছে। এখানে এটাও জাভাস্ক্রিপ্ট, মানে আমাদের যে ওয়ে অফ লার্নিংয়ের যে টপিক, তার একটা পার্ট বলতে পারেন, ঠিক আছে। এই নয় যে আমি আউট অফ দ্য টপিক কথাবার্তা বলছি, ইন টপিকেই কথা বলছি, বাট আমি একটু জিনিসটাকে সহজভাবে যদি হয় তো ভালো, মানে যদিও দেখবেন যে হয়তো আমি এই জিনিসটা কথা বলতে বলতে হয়তো একটু আপে চলে গেছি কোনো জায়গায়, হয়ে যাবে, কিন্তু তবুও চাইছি যে এই জায়গাটাকে ডিসকাস করতে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, ফ্রন্ট এন্ডে যখন আমরা কাজ করব, ফ্রন্ট এন্ডে কাজ করা মানে হচ্ছে এই নয় যে জাভাস্ক্রিপ্ট শিখলাম আর রিঅ্যাক্ট জাস্ট শিখলাম, হয়ে গেল আমাদের কাজ শেষ। আচ্ছা, একটা ব্যাক এন্ড ডেভেলপার যে ফ্রন্ট এন্ডের কাজ শিখছে, তার কতটা ডিজাইন জানতে হবে? মানে আমি কিন্তু খুব একটা ডিজাইন পছন্দ করি না, মানে
আমি বসে বসে একবার ইউআই ডিজাইনারের মতো কাজ করব, এটা আমি একদম চাই না। ওটা খুব খারাপ লাগে আমার। ওই স্কেল টু স্কেল মেপে একেবারে এখানে এখানে কালার কাট করতে, এখানে স্কেলে মাপ, ওরকম চাই না। মানে যতটা দরকার আর কি সেটুকু আর কি। একটা খুব দেখুন খারাপ লাগছে। ব্যাপারটা হচ্ছে স্কেল বাই স্কেল মেপে কাজ করবেন নাকি স্কেল ছাড়া কাজ করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার নিজের পছন্দের ওপর তো অবশ্যই, বাট কোম্পানি রিকোয়ারমেন্টের উপরে। কোম্পানি বলছে যে মানে এটা চায় না ফুল স্ট্যাকের কাছ থেকে যে ইউআইটা করতে হবে আর কি, এটা চায় না। আমি দেখেছি এই একটা ছাড় এখনো আছে, নইলে তো শেষই হয়ে যেত। না, এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন এবার ফুল স্ট্যাক ডেভেলপারের কাছ থেকে ইউআই মেবি চাইছেন, ঠিক আছে, কিন্তু কোনো কারণে ইউআই রিসোর্স আসেনি, প্রোডাক্টটা ডেলিভার করতে হবে, ইউআই ঠিক করতে হবে, তখন কে কোথায় যাবে? তাহলে তো সেই সময় দেখতে গেলে তো ভালো করে এইচটিএমএল এ জানি না, তখন কি করবো? এইচটিএমএল মানে এবার পাতি এবার টেবিল এবার দেওয়া এবার জানি। এবার এবার ব্যাপারটা হচ্ছে এটাই তো ঘটনা, যে এবার আপনি হয়তো ইউআই রিসোর্স নন, আপনি ফুল স্ট্যাকের ডেভেলপার, বাট যদি কখনো যদি চাপিয়ে দেয়, জোর করে, তখন কি বলবেন আমি হাত তুলে দিয়েছি? জাভাস্ক্রিপ্টে ফ্লেক্স ফ্লেক্স কি সব আছে সেসবই জানি না, কিছুই তো জানি না। জাভাস্ক্রিপ্টে ফ্লেক্স নেই, ফ্লেক্সটা রয়েছে সিএসএস এ। সিএসএস সেটাই বলছি, ওইসব ঠিক আছে, জিনিসপত্র কিছুই জানি না। ইভেন সিএসএস এর ফ্লেক্স আমিও খুব একটা ভালো জানি না, ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি, না জানলেও যে কাজ করতে পারবো না তা নয়, মধ্যে কথা হচ্ছে আইডিয়াটা থাকা দরকার, ঠিক আছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমি যখন কাজ করতাম তখন সিএসএস 1 সিএসএস 2-তে বেসিক্যালি কাজ হতো। তো সিএসএস 1 সিএসএস 2-তে ফ্লেক্স তখনও আসেনি, ফ্লেক্স এসছে সিএসএস 3-তে, আর সিএসএস 3-তে যখন ফ্লেক্স এসছে, এবার আমার সিএসএস 3-তে ফ্লেক্স আমরা আসার যখন পরে অ্যাঙ্গুলার করতাম, অ্যাঙ্গুলার 1.8, তখনও একটা করে তখন ইউআই ইউআই বলে কোনো জিনিস আসেনি, ইউআই ইউএক্স এসব টার্ম আসেনি তখন। ওই বলতাম ফ্রন্টে এই ডিজাইনার, ওই ছবি এঁকে দিত অথবা কিছু আটকে গেলে আমরা তার কাছে স্ক্রিনটা তাকে ডেকে নিয়ে এসে অ্যাকচুয়ালি ডেস্কটপের সামনে বসে। ইউআই ইউএক্স ডেভেলপার ছিল, আপনি 2016-র কথা বলছেন তো, 15-16 না কথা? 2000, এটা হচ্ছে 2012, 11-12। আচ্ছা, 11-12, হ্যাঁ 11-12-র সময়, ডিজাইনার বলতো, না 11-12-র সময় ইউআই ইউএক্স এর ব্যাপার ছিল না। এটা ডিজাইনার বলতো। ডিজাইনারকে এনে কম্পিউটার স্ক্রিনের সামনে বসিয়ে দিলে ও স্ক্রিন চড়িয়ে দিত বা কিছু একটা করে দিত, দিয়ে তারপর আমরা আবার মানে যাওয়া। আমরা কি করতাম, আমাদের কাজটা হচ্ছে কি বলতো, অনেকটা একটা ফর্ম থেকে ডেটা সাবমিট করে নেওয়া, যাতে আমি ওটাই কাজটা করতে পারি। থার্ড কল করে ডেকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে রেখে দেখানো, হিডেন ফিল্ডে লুকিয়ে রাখা, এসব কাজগুলো করতে হতো। ডিজাইনটা করে দিত। আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ করছি 2009 থেকে। তো 9 থেকে যখন আমি কাজ করছি, ইন্ডাস্ট্রির অনেক চেঞ্জেস দেখেছি, অনেক কিছু দেখেছি। প্রথমে যখন ডিজাইন হতো তখন এইচটিএমএল সিএসএসের লোকে জানতো না, তখন করতো কি, আমরা এরকমও প্রথম দিকে কাজ করেছি, মানে শুরুতে যেখানে ফটোশপের ডিজাইন করতাম, সেটাকে স্লাইস টুল দিয়ে কেটে এইচটিএমএল করা হতো। আচ্ছা, ঠিক আছে, স্লাইস টুল দিয়ে কেটে এইচটিএমএল করা হতো। ওটার রেসপন্সিভনেসের তো কোনো ব্যাপারই নেই, কারণ তখন রেসপন্সিভ ঢোকেনি। রেসপন্সিভ ঢুকেছে 2011-র পর থেকে, ঠিক আছে। 2011-র পরে যখন ঢুকেছিল তখন ডিপ কনসেপ্ট ঢুকেছিল। এবার ডিপ কনসেপ্ট ঢোকার পরে তখন রেসপন্সিভনেস আসে। এবার সেই রেসপন্সিভনেস শিখতে আমার মানে যথেষ্ট প্রবলেম ছিল, বলতে আমি ফর্মালি কারোর থেকে ট্রেনিং পাইনি রেসপন্সিভ ডিজাইন শেখার জন্য, কারণ সেই সময় ওই ফটোশপ দিয়ে স্লাইস টুল করে ইউআই বানিয়ে দিতাম। তো কারণ আমার অ্যাকচুয়ালি আমার কাজটাই, আমি ফ্রন্ট এন্ড থেকেই অ্যাকচুয়ালি আমার কাজ শুরু হয়েছিল। তো সেই কারণে কী হয়েছে, আমি ফ্রন্ট এন্ডে প্রচুর কাজ করেছি, এবং সঙ্গে সঙ্গে ব্যাকএন্ডও আমার ইন্টারেস্ট ছিল বলে ব্যাকএন্ডও আমি খুব ভালো মতন করেছি কাজ, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবই কাজ করেছি, কারণ আমার শুরু থেকেই আমি ফুল স্ট্যাক ডেভেলপারের মতনই কাজ করেছি বলতে গেলে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কি, ওই স্ল্যাশ টুল দিয়ে কেটে মানে ওয়েবসাইট লঞ্চ করে দিতাম, কাস্টমারদের ডাইরেক্ট কাস্টমার হ্যান্ডেল করেছি, ডাইরেক্ট কাস্টমারের কাজ তুলেছি মার্কেট থেকে। স্কিন বা থিমস পাওয়া যেত, ওগুলোকে একটুখানি চেঞ্জ করে ডিজাইনাররা বসিয়ে দিত। হ্যাঁ, ওগুলো হতো, বাট হয়েছিল কি,
সেই সময় ওই 2000 মানে 9-10 পরে 12তে যখন জব ছাড়ি টাটা ইন্টারেক্টিভ সিস্টেমস থেকে, তখন ওখানে জব ছাড়ার পর ওই মানে বেশ কিছুদিন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, কাজ করবার শুরু করি, এবং সেই সময়তে একটু টাকা পয়সার প্রবলেম হচ্ছিলো, তো কিছু কোম্পানিতে ইন্টারভিউও দিয়েছিলাম অ্যাজ এ এক্সপিরিয়েন্স ডেভেলপার হিসেবে। তো সেই সময় কী হয়েছিল, একটা জায়গাতে হয়েছিল, বলেছিল যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এবার আমি তো তার আগে তো দরকার পড়েনি কখনো কাস্টমার হ্যান্ডলিংয়ে, কাস্টমারের প্রজেক্ট দেওয়ার জন্য। এবার যখন ওখানে গেছিলাম তখন ওখানে গিয়ে দেখি যে জিনিসটা পুরোটাই অন্যরকম। তখন এবার আমাকে যে জিনিস করতে বলা হয়েছে সেটা তো আমি পারলাম না করতে, সত্যি কথা বলতে। বাট 1-1.5 ঘন্টা যেটা টাইম পেলাম সেটা আমি করলাম কি, যারা অন্যরা এসেছিল তাদের কিছু ফাইলস বা ওদের অন্যান্য যারা কাজ চলে, কারণ ওদের একটা ওয়ার্ক স্টেশনেই বসেছিল, সেই অন্যের ফাইল খুলে সেইগুলো পড়েছিলাম, পড়ে একটু কোড পড়ে তারপরে 1 ঘন্টা টাইম কাটিয়ে চলে এসেছিলাম। মানে সে যে ইন্টারভিউ ছিল সে বলেছিল পরে জানাবো, আমি জানি পরে আর জানাবে না, কারণ কিছু তো করিনি, জানাবে কি। তো যাই হোক, তো ওই দিন রাত্রিবেলা এসে আমি সারা রাত বসে মানে একটা ইউটিউব ভিডিও পেয়েছিলাম কী করে ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট বানাতে হয়, সেটা দেখে সারা রাত বসে পুরো যে ডিজাইনটা আমাকে দেওয়া হয়েছিল সেই ডিজাইনটাকে আমি নামিয়েছিলাম, এবং ওই এক রাতের মধ্যেই আমি পুরো ওয়েবসাইট ডিজাইনিং ডিপ দিয়ে রেসপন্সিভনেস ডিজাইন বানানো শিখে গেছিলাম। তো যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে সময় লেগেছিলো, সারা রাতটা আমাকে খুব হার্ড ওয়ার্ক করতে হয়েছিলো। বাট তারপরে জিনিসটা যেটা আমার হয়েছিল সেটা দিয়ে আমি প্রচুর কাজ করেছি তারপরে। তো এই হচ্ছে ব্যাপার, মানে মেন হচ্ছে কি অপশানস আছে, এবার একটু সময় দিতে হবে। ওকে, আর দেখুন এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে যখন আপনি কাজ, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার না ফুল স্ট্যাক ডেভেলপার বলছেন, ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করলেও কিন্তু আপনাকে, যেহেতু ফ্রন্ট এন্ড আপনাকে ধরিয়ে দিচ্ছে, আপনাকে যে কোনো সময় হয়তো আপনাকে খুব ক্রিটিক্যাল লেভেলের ইউআই যে করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। কিন্তু এমন কিছু ইউআই এর কাজ হয়তো মানে হয়তো কোথাও কালার চেঞ্জ করতে হচ্ছে, বা কোথাও হয়তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, বা কিছু না কিছু হয়তো চেঞ্জ করতে হবে, বা হয়তো কোথাও একটু প্যাডিং দিতে হবে, কোথাও একটু কার্ভ করতে হবে, হয়তো ফ্ল্যাক্সের কাজটা করতে হচ্ছে না, বাট এই ধরনের জিনিসগুলো করতে হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটার জন্য তো সিএসএস জানতে হবে, আর সেইটুকু সিএসএস জানতে পারলেই যথেষ্ট। যে আপনাকে রিঅ্যাক্টে তো না, যে এচটিএমএল পুরো স্ট্রাকচারটাই তো রিটার্ন করে, এটাই তো মুশকিল, এটা কিভাবে ম্যানেজ করে ওইটা। এবার ওই জন্যই তো সেই কারণেই মেন ব্যাপার হচ্ছে এই যখন আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করব, ঠিক আছে, মানে রিঅ্যাক্টে যখন আমরা কাজ করব, রিঅ্যাক্টে কাজ করতে গেলে এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টের স্কিলস ছাড়া রিঅ্যাক্টে যা কনসেপ্ট আছে সেটাতে তেমন কিছু বিশেষ জিনিস নেই। কারণ আপনার এই কারণেই কী হচ্ছে, আমি আজকে এইটার ভেতর ঢুকেছি, কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমরা যদি কোনো ইউআই যদি বানাতে চাই, অবভিয়াসলি আমাদের ইউআই লেভেলের স্কিলস কিছুটা থাকতে হবে, ইউআই লেভেলের কিছুটা স্কিলস আমাদের থাকতে হবে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমাদের কোনটা কেন কীভাবে কাজ করে এবং তার প্রসেসগুলোকে না বুঝলে হবে না, ওকে। তো এবার সেই কারণে কী হচ্ছে, ওই যেমন বললাম এই 3টে হচ্ছে আমাদের বিল্ড টুল, এবং বিল্ড টুলের পরে এখানে মেনলি কী হয়, আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপ বেসিক্যালি লোকে আজকে কেন ইউজ করতে চাইছে না, তার প্রধান কারণ হচ্ছে এটাই যে বুটস্ট্র্যাপে যদি আমরা মিনিফাই বুটস্ট্র্যাপ যেটা আছে, bootstrap.min যে সিএসএস ফাইলটা যেটা থাকে, সেটাতে বেসিক্যালি কী হচ্ছে, যে কম্পোনেন্ট বা যে সিএসএসটা আপনার দরকার নেই সেটাও আপনার কিন্তু ফাইনাল প্রোডাকশানে পড়ে আছে, এবং তার জন্য কী হচ্ছে, আপনার ফাইল সাইজ বড় হয়ে যাচ্ছে, লোডিং টাইম বেড়ে যেতে পারে মাইক্রো সেকেন্ড হলো। তো সেই কারণের জন্য কী হচ্ছে, টেইলউইন্ড সিএসএস ওই জায়গাটা অনেক বেশি অপটিমাইজ করে দিচ্ছে, কারণ টেইলউইন্ড সিএসএস শুধুমাত্র সেইটুকুই দিচ্ছে যেটুকু দরকার আছে, তার থেকে না একটা কোড বেশি না একটা কোড কম, যেটুকু দরকার সেটুকুই দিচ্ছে ফাইনাল রেন্ডারে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, ইউআই দেখতে ভালো হচ্ছে, লাইট হচ্ছে, এবং হাইলি পারফর্মড মেন্সে হচ্ছে, যে কারণে
টেইলএন্ড সিএসএস এর রিকোয়ারমেন্টটা বেড়ে গেছে। কিন্তু এই বলে এই নয় যে HTML5 এরও নিজস্ব কিছু সিনট্যাক্স এসছে, কার্ড ফার্ড সব এসছে শুনছিলাম। কার্ড ফার্ড যেগুলো এসছে ওগুলো এসছে, কিন্তু তার জন্য ওর ইউআই তো পুরোপুরি তৈরি হয়নি, সেটা তো করতে গেলে তো সিএসএস দিয়ে করতে হবে। আচ্ছা, প্রচুর এখন ফ্রন্ট এন্ড ইউআই, ফ্রন্ট এন্ড সিএসএস, HTML অনেক কিছু এসেছে, কিন্তু তাই বলে তাতে যদি প্রপার মানে ইউআই চড়াতে হয় তখন সেক্ষেত্রে সিএসএস লাগবে। সিএসএস ঠিকঠাক না দিলে পরে হবে না কিছু। ওকে, কারণ ওগুলোকে বলা হয় সিমেন্টিক ট্যাগ, আর সিমেন্টিক ট্যাগ আপনি HTML5-এ সমস্ত রকম সিমেন্টিক ট্যাগ পাবেন, যা আপনার লাইব্রেরিতে রয়েছে, মানে ডিকশনারিতে রয়েছে, সবই পাবেন। ঠিক আছে, কিন্তু তাই বলে তাতে আপনি কোনো ডিজাইন পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু সে ডিজাইন যা পাবেন সেটা খুবই বেসিক পাবেন, সেটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ হবে না ফাইনালি। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা সিএসএসে কাজ করি, এবার বুটস্ট্র্যাপে বেসিক্যালি কী হচ্ছে, বুটস্ট্র্যাপও কিন্তু পিছিয়ে নেই, বুটস্ট্র্যাপও কিন্তু নিজের জায়গাকে ধরে রাখার খুবই চেষ্টা করছে। হ্যাঁ, হয়তো এখন লোকে টেইলউইন্ড সিএসএস ইউজ করছে, বাট লিগাসি হিসাবে যদি আপনার ইনিশিয়ালি ফাস্টার যদি কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বুটস্ট্র্যাপ আপনাকে তাড়াতাড়ি ইউআই ডিজাইন করে দেবে, যেটা টেইলউইন্ড সিএসএস করবে না। টেইলউইন্ড সিএসএস আপনার টাইম লাগবে, টাইম প্রচুর নেবে আপনার ইউআই ডিজাইন করতে, কিন্তু বুটস্ট্র্যাপ আপনার সেই জায়গাটা অনেক তাড়াতাড়ি ফাস্ট করে দেবে। তবে হ্যাঁ, টেইলউইন্ড সিএসএসেও রেডিমেড রয়েছে সব কিছু, কিন্তু সেটা ইউজ করতে গেলে তাতে কিছু কিছু চাপ হবে, মানে ওটা খুব একটা সহজ ব্যাপার নয়, যেটা আমি পছন্দও করি না খুব একটা, মানে যদি ইউআই লাইব্রেরি নিয়ে কাজ করতে হয়, কারণ তাতে অনেক কিছু সমস্যা হয়। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে যদি আমরা কোনো রকমভাবে সিএসএস লাইব্রেরিকে যদি আমরা অপটিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কাছে অপশানস হচ্ছে বুটস্ট্র্যাপের স্যাস, যেটা হচ্ছে স্পেশাল সিএসএস বা সুপারসেট সিএসএস। নাম শুনেছেন তো? না, স্যাস হচ্ছে এই যে SCSS, মানে আমরা নর্মাল যে সিএসএস লিখি সেই সিএসএসেরই একটু অ্যাডভান্স ওয়ে, যেটাকে আমরা স্যাস হিসেবে থাকে। এবং আপনি যখন অ্যাঙ্গুলারে কাজ করেছেন, অ্যাঙ্গুলারও তো স্যাস ফাইল ছিল। আমি পাতি সিএসএস লিখতাম। হ্যাঁ, পাতি সিএসএস লিখেছেন, কিন্তু স্যাসেরও মডেল রয়েছে। ঠিক আছে, তো ইউআই বানাতে গেলে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে স্যাসের দরকার শুরু হতে পারে। এবার যেহেতু স্যাসের স্টার্টিং যখন শুরু হয়ে গেছে, ঠিক আছে, তো স্যাস যেহেতু তো স্যাসের কারণে মেনলি আমাদের এই SCSS হচ্ছে মেনলি SCSS SAS.lang, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এর অফিসিয়াল সাইট। মানে এটা বেসিক্যালি কিছু না, আমরা যেমন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলার। ঠিক আছে, এই স্যাস হচ্ছে সেই রকমই সিএসএসের ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, মানে সিএসএসকে প্রোগ্রামেটিক্যালি একে মানে রেন্ডার করে, মানে যেমন আমরা প্রোগ্রাম লিখি নর্মালি ফাংশন, ভ্যারিয়েবল, লুপস, এই যে জিনিসগুলো আমরা ইউজ করি, সেটা তো নর্মালি তো সিএসএসে তো অ্যাপ্লাই করা যায় না, কিন্তু সেটাকে করতে গেলে আমাদের কী করতে হবে, তখন SCSS ইউজ করতে হয়। কারণ একবার আমরা একটা ইউআই রেডি করে নিতে পারলে তখন সেটাকে আমরা এক্সপোর্ট করি SCSS-এর মাধ্যমে। তো এই কারণের জন্য বেসিক্যালি SCSS অনেকটা ইউজ হয়। হ্যাঁ, তবে এই নয় যে আপনাকে SCSS শিখতে হবে। SCSS-এর ব্যাপারটা আমি শুধু বললাম, বাট SCSS-এর ব্যাপারে আমি বেশি ঢুকবো না, তাই জন্য বন্ধ করে দিলাম। ঠিক আছে, তো মেনলি ব্যাপারটা হচ্ছে SCSS আমাদের এইখানে কাজকর্ম করে কিছু ক্ষেত্রে। তারপরে এইখানে SCSS দিয়েই এই সমস্ত সেটআপসগুলোকে রয়েছে যেটাগুলো ইউজ করা হয়। তো অ্যাকচুয়ালি এবার আজকে যেটা আমি একটু করাবো বলেছিলাম, সেটা হচ্ছে কি একটা ইউআই মোশনস একটা দেখাবো,
জাস্ট সিম্পল একটা ইউআই মোশনস দেখাবো, ঠিক আছে? কারণ বেসিক্যালি কী হচ্ছে, অ্যাজ ডেভেলপার হয়তো আপনার ইউআই হয়তো ইন্টিগ্রেটেড কাজ করার দরকার বলো না, বাট মেবি কোনো কোনো জায়গায় ফ্রন্ট এন্ডে কাজ করতে গেলে ইন্টারাকশনের কাজ অনেক সময় থেকে যায় প্রোগ্রামেটিক্যালি, যেখানে একটু মোশন দেওয়া, অ্যানিমেশন থাকা, একটু এফেক্টিভ দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। আচ্ছা, সেট টাইমারটা দিয়ে কেন কল করে কোনো জিনিস ক্লিক করতে গেলে? সেট টাইমার নয়, সেট টাইম আউট বা সেট ইন্টারভেল। না, সেট টাইমার না, সেট ইন্টারভেলই হবে বা কল ব্যাক ফাংশন। হ্যাঁ, সেট ইন্টারভেল, সেট টাইম আউট, এই দুটো ফাংশন রয়েছে যে দুটো ওগুলো দিয়ে বাটন ক্লিক কেন লেখে? মানে ওটা দিয়ে বাটন ক্লিক দিলে কি সুবিধা হয়? বাটন ক্লিক নয়, ওখানে বেসিক্যালি কোনো রকম মোশনস যদি আমরা রাখি, সেই মোশনসটাকে রিকল করার জন্য ওই ফাংশনসগুলোকে ইউজ করা হয়। ওটা মানে ব্রাউজার ফাংশন, উইন্ডোজ মানে ওটা ব্রাউজারের একটা ফাংশন, সেট ইন্টারভেল, সেট টাইম আউট। আজকে ওইটাই অ্যাকচুয়ালি ইউজ করব আমাদের মোশন ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? আজকে আমি সেট আপ করবো না, পার্সেল সেট আপ, জাস্ট আমি আজকে HTML ক্লাসের পরে এখানে আমরা কন্টেনার বলে এখানে একটা বক্স রাখছি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বুটস্ট্র্যাপ নয়, বুটস্ট্র্যাপের মতন ক্লাসের নামটা দিলাম যাতে কিনা জায়গাটাকে ধরতে পারি, সেই কারণে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্রাকচার, যেটার উপরে বেস করে আমরা কাজ করব। এবার অবভিয়াসলি আমাদের যখনই মোশন বা কিছু যখন কাজকর্ম করব, অবশ্যই তার জন্য কী আছে, আমাদের সিএসএসও লাগবে। তার জন্য মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা সিএসএসও অ্যাটাচ করার অপশান দিয়ে রাখলাম। তাহলে আমাদের অ্যাকচুয়ালি 3টে ফাইলের কাজ, style.css অ্যান্ড আমাদের script.js, এই দুটো ফাইল আমাদের লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের অ্যাকচুয়ালি কী কাজ করতে হবে, এখানে একটা বক্স ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করব। এবার এই যে বক্স যে ক্রিয়েট করছি, এই বক্সটাকে আমরা শো করাবো এবং তার সঙ্গে আমরা এটাকে মোশনসেও আনবো ধীরে ধীরে। তো দেখা যাক কীভাবে জিনিসটা হবে। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই জায়গাটাতে আমরা প্রথমে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এর ভেতরে যদি আমরা কিছু লিখি, হ্যালো সামথিং দিলাম, ঠিক আছে? এবার এই যে জিনিসটা আমরা বসালাম, এবার এখানে কি হচ্ছে, এই যে আমরা হ্যালো সামথিং বলে যেটা লিখলাম, এইখানে এই ওপরে এবং সাইডে এই দুটো জায়গাতে আমাদের কিছুটা স্পেস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার এই স্পেসটাকে আমাদের সরাতে হবে প্রথমে, ঠিক আছে? স্পেসটাকে সরাতে হবে, এই যে সামান্য এই যে স্পেস রয়েছে ওপরে নিচে। তো অ্যাকচুয়ালি কী হয়, যখন কিনা আমরা কোনো ডিজাইন করি তখন আমাদের স্পেস সরাতে একটু যাতে প্রপার এক্স্যাক্ট স্টাইলিংটা হয়, তার জন্য জাস্ট কিছু না, এটা সিএসএসের পার্ট। তো এখানে স্টার করে মার্জিন 0 পিক্সেল আর প্যাডিং 0। তো এই মানে কি, মানে যা কম্পোনেন্ট আছে সবার উপর, হ্যাঁ, যত রকমের এলিমেন্টস থাকবে HTML পেজে, সমস্ত এলিমেন্টসকে অ্যাকচুয়ালি স্টার হিসেবে সিলেক্ট করা যায়। তো স্টার হচ্ছে এক্সপ্লিসিটলি সমস্ত যে স্পেস আছে দেখুন সব সরে গেল, ঠিক আছে?
তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রথমে ইনিশিয়াল স্টার্টিং। এবার তারপরে হচ্ছে কি আমরা এখানে ডট কন্টেনার ধরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম, ধরে নেওয়া যাক ব্ল্যাক বসাচ্ছি, ঠিক আছে। এবং অবভিয়াসলি এখানে আমরা এটাকে দিচ্ছি হোয়াইট। তো বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এখানে আমরা হাইট 100 বিএইচ এইভাবে বেসিক্যালি আমরা সেট করলাম। বিএইচ মানে হচ্ছে ভিউ হাইট। ভিউ হাইট বলতে বেসিক্যালি এটা আপনার 100% যে ভিজিবল এরিয়াটা যেটা রয়েছে পুরোটা জুড়ে এই পুরো ব্যাপারটা সেট করে নিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন এই মানে এটা হচ্ছে পুরো পেজটা এই কন্টেনার পার্টটা জুড়ে নিয়েছে, ঠিক আছে। এটা কি মানে এটা 100%? এটা মানে 100%। ভিএইচ মানে হচ্ছে 100% হিসাবে, মানে যতটা আমাদের উইথ অ্যান্ড হাইট রয়েছে ভিজিবল হাইট ভিজিবল উইথ সেটা কভার করে দেবে, ঠিক আছে। তো এই হিসাবে আমরা এখানে ভিজিবল হাইট দেখতে পেলাম এবং এই ভিজিবল হাইটের মধ্যে আমরা এই এরিয়াটাকে আমরা ব্ল্যাকে কনভার্ট করে নিলাম এবং টেক্সটটাকে হোয়াইটে দিয়ে দিলাম। জাস্ট কিছু না, এটা একটা স্ট্রাকচারের ট্রিক। এরপরে হচ্ছে বক্স, এবং বক্সের মধ্যে অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট ব্ল্যাক, এবার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অ্যান্ড কালার ব্ল্যাক যদি করি তাহলে সেক্ষেত্রে এটা দেখতে এরকম টাইপের হলো, ঠিক আছে। তো এটাকে আমরা 100, ঠিক আছে। এবার এইখানে মেনলি কী হচ্ছে আমরা এটাকে করছি সেন্টার টেক্সটটা নিয়ে আসবো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অন্যরকম সেন্টার হয়েছে। এখানে মেনলি কী হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে এখানে এটা সেন্টারে হয়েছে। অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যাবসলিউট এটা দিচ্ছে বটে, দেখি। এটা হচ্ছে এইগুলো বেসিক্যালি আমাদের HTML CSS3 কন্টেন্ট। এটা CSS মানে কি ডিসপ্লে ফ্লেক্স মানে কি? ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে যে ফ্লেক্স যে ডিজাইনের কথাটা বলা হচ্ছে সেটা। ফ্লেক্স বেসিক্যালি করে কি, এটা ওই হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে ফ্লেক্স ইউজ করা হয়, মানে ডিসপ্লে ফ্লেক্স লিখলে পরে তবেই পরে আমাদের এই যে ট্যাগটা এটা ইউজ করা যায়, আদারওয়াইজ করা যাবে না। বুঝলাম না। মানে ব্যাপারটা হচ্ছে এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর এই আইটেম সেন্টার এটা তখনই ইউজ হবে যদি কিনা আমরা এটাকে ফ্লেক্স ইউজ করা হয়। জাস্টিফাই কন্টেন্টটাই বা কি করছে? জাস্টিফাই কন্টেন্ট বেসিক্যালি কি, যদি এর আন্ডারে যদি আমাদের মাল্টিপল ডিপস থাকে, যদি তার মধ্যে ইউআই বানানো হয় তখন সেটা মানে সেন্টারে নিয়ে আসবে, মানে একটা সিঙ্গেল ডিপের আন্ডারে ওটাকে সেন্টারে শো করবে, মানে ওর যতটা হাইট থাকে তার মাঝখানে শো করায়। এটা বেসিক্যালি মনে করুন এই যে পুরো হাইটটা রয়েছে আমি এই জায়গাটা দেখাতে চাই, তাহলে কি করব, এই ব্যাপারটা আমি এখানে না রেখে এইখানে যদি রাখি তাহলে কী হবে, অটোমেটিক্যালি এর সেন্টারে চলে আসবে। কিছু বুঝলেন? বেসিক্যালি কী হচ্ছে মেন এই যে তিনটে লাইনের যে কাজ, এই তিনটে লাইনের মেন কাজ হচ্ছে চাইল্ড কন্টেন্টের প্যারেন্ট কন্টেন্টে আমরা যখন অ্যাপ্লাই করব তো তার আন্ডারে চাইল্ড কন্টেন্টের যে এরিয়াটা সেটা যদি প্যারেন্ট কন্টেন্টের থেকে যদি ছোট হয় তখন সেটাকে সেন্ট্রালাইজ করতে এইভাবে আমরা ফ্লেক্স ইউজ করে করতে পারি, এবং সেটাতে আমাদের কন্টেন্ট যেটা থাকে ইনার কন্টেন্ট সেটা সেন্টারে চলে যায়। আবার এই সেম কন্টেন্টটাকে যখন আমি এখানে ইউজ করছি তো সেই সেমভাবে
এইখানে যে টেক্সটের পার্টটা সেটাও সেন্টারে আসছে, কারণ কি এর ভেতরে যে কন্টেন্ট আছে সেটারও সাইজ কম রয়েছে এবং সেই হিসাবে এখানে সেন্টারে শো করছে। ঠিক আছে, ওকে। বাট এই জায়গায় আমাদের এই কন্টেন্টের যে সাইজটা এটা আমাদের এখানে দরকার নেই, কারণ আমরা অ্যাকচুয়ালি এবার করব কি, আমাদের কাজটা হচ্ছে এই বক্সটাকে মুভ করানো। ঠিক আছে, তার জন্য মেনলি আমি এইখানে এই সেন্ট্রালাইজ প্রসেসটা এখানে দিলাম না। এবার ব্যাপার হচ্ছে কি, এইটাকে করার জন্য কি করব, এইখানে একটা জিনিস আমরা করতে পারি মুভমেন্টের জন্য, পজিশন সেট করতে হয়। তো এখানে পজিশন রিলেটিভ, যেটা অ্যাকচুয়ালি কী হয় যখনই আমাদের অ্যানিমেশন করতে হয়, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা আমাদের পুরনো স্টাইল অ্যানিমেশন, এটা নতুন স্টাইলের অ্যানিমেশন নয়, পুরনো স্টাইলের অ্যানিমেশন। তো পুরনো স্টাইলের অ্যানিমেশন করতে গেলে আমাদের এটা পজিশন রিলেটিভ করে, আর এখানে তার সাব কন্টেন্ট পজিশন আমাদের করতে হয় অ্যাবসোলুট। এবং অবভিয়াসলি এখানে আমরা টপ 50% লেফট 50% করলে এটা সেন্টারে শো করছে বক্সটা, যেটা কিনা এইখানে থ্রু দিয়ে করছে। মানে এইখানে যদি আমি টপ 30% যদি হয় তাহলে এইখানে উঠে গেল, আবার এইখানে যদি আমি 20% যদি করি তাহলে কি হচ্ছে এইখানে চলে আসলো। তার মানে বেসিক্যালি আমাদের এই এরিয়াটার উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা মুভমেন্ট করাতে পারি। তো আমি আপাতত টপ 50% রেখে এটাকে মুভমেন্ট করাবো, কিন্তু এইখানে এটা করবো কি, এইখানে এটা হবে মানে 1 বা 100 হোয়াট এভার আমি যারা দেবো সেই হিসাবে এইখানে এটা শো করছে। ঠিক আছে, তো এইবার কী হচ্ছে, এইটাই আস্তে আস্তে টুক 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 করে আস্তে আস্তে এগোতে থাকবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ইনিশিয়াল সেট আপ। তো আমি এই ইনিশিয়াল সেট আপটাকে 10 পিক্সেলে আপাতত রাখছি। এবার এটা হয়ে গেল আমাদের সিএসএসের পার্ট, যেটা আমরা করে দিলাম। এবার হচ্ছে আবার আমাদের অ্যানিমেশনের পার্টটা। এবার অ্যানিমেশনের পার্টটাকে কীভাবে আমরা অ্যাকচুয়ালি করব, এবার অ্যানিমেশনের পার্টটা করবার জন্য এখানে ফার্স্ট হচ্ছে আমরা এখানে ভার করে বক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো বক্সের অবজেক্ট ক্রিয়েট করতে গেলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এখন আমি যদি এটা বন্ধ করে দিই তাতেও ওর হেল্প তো দেখাবি। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, যেটা দিয়ে আমরা কোয়ারি সিলেকশন করব, এবং এখানে ডট বক্স বলে এখানে আমরা বক্সের অবজেক্ট ক্রিয়েট করলাম, মানে এই বক্স ডিপটার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এবং এটা হয়ে যাওয়ার পরে অবশ্যই আমরা এবার এখানে বক্সের সঙ্গে ডট স্টাইল অ্যান্ড ডট এখানে কি হচ্ছে লেফট এখানে করছি কি 300 px। ওকে, তো এটা যখনই করা হচ্ছে দেখুন এখানে এইবার এটা কিন্তু চেঞ্জ হলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমি এখানে 500 দিয়ে দিলাম, আর একটু এগিয়ে এলো। এখানে আমি ধরে নিন এটাকে আমি দিলাম 1100, তো এতটা দূরে এলো। ঠিক আছে, তার মানে বেসিক্যালি বুঝতে পারছেন এটা এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমার চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে এবার কি হচ্ছে, এবার আমরা এমন কিছু একটা প্রসেস করব যাতে কিনা আমাদের এই জিনিসটা মুভমেন্টে যাতে কনভার্ট হয়। এবার এটাকে মুভমেন্টে কনভার্ট করতে গেলে এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। ওকে, ফাংশনের মধ্যে রান বলে আমি একটা ফাংশন রাখলাম, যার ভেতরে কন্টেন্ট দিলাম, দিয়ে এবার কি হচ্ছে এইখানে হচ্ছে আমরা ভ্যাল বলে এখানে ভ্যালুটা বসাবো, এবং সেই ভ্যালুটা আমরা এখানে পুট করব। এখানে আমরা ভ্যালুটা পুট করলাম। এবার এই যে ভ্যালুটা পুট করলাম, এইখানে যে ভ্যালুটা পুট করলাম এই ভ্যালুটাকে আমরা কী করছি, ইউজ করব মুভমেন্টের জন্য। তা এখানে প্রথমে রান বলে আমরা রাখছি, যেখানে যদি আপাতত কিছু যদি না দিই তাহলে কী হচ্ছে
দেখুন অর্ধেক কেটে গেছে, মানে অ্যাকচুয়ালি শূন্য হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে মুভমেন্টে নিয়ে আসতে হবে। মুভমেন্টে নিয়ে আসতে গেলে এবার এখানে আমরা নাম্বার বসিয়ে 100 বসালাম, তো এখানে এতটা সরে আসলো। ঠিক আছে, এবার এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মোশনের জন্য এই ফাংশনটাকে ইউজ করব। এবার এই মোশনটাকে কানেক্ট করবো কীভাবে? এই মোশনটাকে কানেক্ট করতে গেলে আমাদের এখানে ভার করে একটা ইনিশিয়াল ভ্যালু নেব আই। এবার এই আই এর মধ্যে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু নিচ্ছি। এবার আই এর ভ্যালু ইনিশিয়াল 100 রাখলাম। এবার 100-এর পর আমরা এটাকে ইনক্রিমেন্ট করব। কিন্তু এবার এই যে ইনক্রিমেন্টের যে ব্যাপারটা, সেটা লুপ দিয়ে যদি করি কাজে দেবে না, কারণ লুপের মধ্যে কী হচ্ছে, ও ইনস্ট্যান্ট কাজ করে বেরিয়ে যাবে। কিন্তু আমার অ্যাকচুয়ালি কী হতে হবে, আমার যে ইনক্রিমেন্ট যেটা হচ্ছে সেই ইনক্রিমেন্টটা আমাদের চোখে দেখতে চাই, যাতে চোখে দেখা যায়। তার জন্য আমাদের কী করতে হবে, ওখানে একটা পজ দিতে হবে। আর সেই পজ ব্যাপারটাকে করতে গেলে কিন্তু আমাদের সেট ইন্টারভেল বলে একটা ফাংশন রয়েছে, যার কাজ হচ্ছে আমাদের কাজটাকে হোল্ড করিয়ে রিপিটেটিভলি কল করা। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই যে ফাংশন, মানে এই যে ফাংশনটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাউজারের ফাংশন। উইন্ডো ডট সেট ইন্টারভেল করতে পারি, বাট দরকার পড়ে না যখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করি। তো এইটা হচ্ছে এই যে হ্যান্ডলার যেটা রয়েছে, টাইম হ্যান্ডলারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশন। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা একটা ফাংশন বসাবো এবং তারপরে কী হচ্ছে, টাইম আউট লেখা হবে যে কতটা টাইমে আমাদের এই ডেটাটা যাবে, এবং তারপরে যদি আমরা কোনো আর্গুমেন্টস দিতে চাই সেটা। তো প্রথমত আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। এবার ফাংশন ক্রিয়েট করার অপশানস এরকমভাবে আমরা জেনারেলি করে থাকি ES5 মোডে। যদি আমরা ES5 হিসেবে যদি এটাকে মনে করি, তাহলে এখানে আমরা এটাকে করলাম এবং এখানে করছি কি রান করার পরে এখানে আমরা আই বসালাম। ঠিক আছে, এবার আই প্লাস প্লাস এইটা সেট করলাম। তাহলে এবার কী হচ্ছে, এইটা যেই সেট হলো, দেখুন মোশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার আবার রিফ্রেশ মেরে দিই। এবার দেখুন এটা তো হু করে দৌড়ালো। কতক্ষণ করলো? এবার এটা যদি আমি 1 সেকেন্ড বাদে বাদে দিয়ে দিই, তাহলে এবার কী হবে, এই পার্টটা এবার দেখুন প্রচণ্ড আস্তে আস্তে সরছে 1 সেকেন্ড অন্তর অন্তর। মানে এটা বেসিক্যালি 1000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 1 সেকেন্ডের সমান। 1 সেকেন্ডে এত সময় লাগছে? কারণ যেহেতু আমাদের মুভমেন্ট রেট অনলি 1 পিক্সেল, সে কারণে। আচ্ছা, এবার হাফ সেকেন্ড করলে একটু বেশি ফাস্ট হয়েছে। আর না হলে আমাদের এটাকে আরেকটাভাবে করা যায়, ইকুয়াল আই প্লাস 10 যদি করি এইদিকে, তাহলে কী হচ্ছে, স্পিডটা বেড়ে যেতে পারে, কারণ এখানে একটু জাম্প করবে। আচ্ছা, আই ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি হচ্ছে। এবার বেসিক্যালি এটাকে যদি আমরা একটু কমিয়ে রাখি, ঠিক আছে, এবার বেসিক্যালি এখানে আমরা এটাকে যত কম করব তত এখানে মুভমেন্ট স্পিড বাড়বে। এইভাবে বেসিক্যালি এটা মুভমেন্টটা কাজ করে। ঠিক আছে, এটা হলো এইভাবে। এবার ব্যাপার হচ্ছে এটা কি হচ্ছে অটো মুভমেন্টের জন্য এই পার্টটা হলো। ঠিক আছে, বাট আপনার যদি মনে হয় যে এটাকে কিবোর্ডে ক্লিক করে করতে হবে, মানে কিবোর্ডের অ্যারো ডাইরেকশন ক্লিক ইউজ করে করতে হবে, তাহলে এখানে কি করা যায়, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিস্টনার। এবার এখানে আমরা করতে চাই স্ক্রল দিয়েও করতে পারি, মানে মাউস স্ক্রল বার ইউজ করে করতে পারি, অথবা আমরা এখানে ইভেন্ট কি করছি, কি প্রেস, ঠিক আছে, কি প্রেস বা কি ডাউন করে করছি, কি প্রেস, এখানে ফাংশন অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে কি প্রেস করলে পারে, যে কোনো কি প্রেস করি না কেন এই ইমপ্লিমেন্টটা আমরা দেখতে পাবো।
মানে বেসিক্যালি যেটাই প্রেস করছি, যে কোনো কি প্রেস করতেই এটা কিন্তু কি প্রেসে হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখন কি প্রেস করছি, ঠিক আছে। হ্যাঁ কি প্রেস বন্ধ করলাম, সরছে না, যে কি প্রেস করছি সরছে। তো এটা হলো বেসিক্যালি প্রসেস। এবং আমরা এখানে লগ দিয়ে এইখান থেকে আমরা কোন কি প্রেস করছি সেই কি কোডটা আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কী করবো, কনসোলের মধ্যে নিলাম, নিয়ে দেখুন 32 কি কোড, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেস প্রেস করছি বলে এটা 32 স্পেস কোড ওটাতে শো করছে। এবার হচ্ছে কি অনলি কি দিয়ে দেখি কি আসে। কিতে এখানে কি স্ট্রিং শো করছে, বাট কি স্ট্রিং এখানে দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, আপাতত আমি এখানে একটা কাজ করি, অনলি ইটাকে চেক করি, তাহলে কি আছে আমাদের অ্যাকচুয়ালি কি ইভেন্ট হচ্ছে সেটা বুঝতে পারা যাবো। এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে পেয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কোনটাকে প্রেস করছি। দেখুন এখানে যেটা প্রেস করব সেটার অপশন এখানে দিয়ে দিচ্ছে। ওই যে এটা প্রেস করলাম, কি এফ বি স্পেস এন্টার, মানে যেটাই প্রেস করি না কেন সেই কি হিসাবে শো করছে। অ্যারো কি এর অপশানে শো করছে না, বাট অন্যান্য সমস্ত কি শো করছে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবং এইখানে আমরা এই প্রত্যেকটা কি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। স্পেসের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ছিল, বাট অন্য কি এর ক্ষেত্রে আমরা কি ভ্যালু অথবা কি কোড আমরা দেখে নিয়ে, এবার বেসিক্যালি কিছু না, আমার যদি মনে হয় যে ইফ ই ডট কোড ইকুয়াল টু স্পেস যদি আমরা করি, তাহলে কী হচ্ছে, স্পেস প্রেস করলেই আমাদের রান করবে, আদারওয়াইজ অন্য কোনো কিতে কাজ করবে না। তো সেটাই লজিক্যালি হয়ে গেল। তো দেখুন এখানে কি প্রেস করছি স্পেস তো চলছে, কিন্তু অন্য কি প্রেস করলে আর চলছে না, ঠিক আছে। এইভাবে হচ্ছে বেসিক্যালি প্রসেস, যেটা আমরা বাই ম্যানুয়ালি এগুলো করতে পারি, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে। এবার আপনার লজিক ইউজ হবে। এবার এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট, ব্যাক, যা করতে চান সেভাবে করা যাবে, ঠিক আছে। এবং এটা যদি আমরা স্পেসটা যদি চেপে ধরে থাকি অটোমেটিক্যালি চলছে, মানে এটা গেমিং অ্যাক্টিভিটি বলা যায়, গেম কনসোল হিসাবে যেটা ইউজ হয়। বোঝা গেল? আজকে এইটুকুই। এটুকুই থাকবে কেন, সোজা হয়ে গেল? তা না, কঠিন না এটা। কঠিন অবশ্যই নয়, আর আমি কঠিন করতেও চাইনি আজকে, নাহলে এটাকেই কঠিন করে দিতে পারি। এটাকেই ক্লাস ডেকোরেশন দিয়ে দেবো, হয়ে যাবে কঠিন। আচ্ছা, এই বক্সটা পুরো স্ক্রিনের মধ্যে সব দিকে ঘুরে বেড়াবে এরকম করা যায়? অবশ্যই করা যায়। এখানে আপনি আপ ডাউন দিয়ে সমস্ত দিক দিয়ে করতে পারেন, কেন হবে না? এটা তো সবেমাত্র একটা দিক করিয়েছে না, মানে আমি বলতে চাইছি ওখানে গিয়ে যে ওর হাইয়েস্ট বাউন্ডারি, ওখানে গিয়ে ধাক্কা খেলে আবার উল্টো দিকে সাইডে মুভ করতে আরম্ভ করবে। হ্যাঁ, সেটা লজিক্যালি করুন, লজিক লাগান। বাউন্ডারিটা কিভাবে বুঝবো যে বাউন্ডারিতে পৌঁছে গেছে? বাউন্ডারি বুঝতে গেলে আপনার এই যে এইখানে যে ইভেন্টটা আমরা পাচ্ছি, এই ইভেন্টের মধ্যে দেখুন একটা হচ্ছে
এই যে এখানে ইনার HTML একটা থাকে। আচ্ছা, এখানে বাউন্ডারি বোঝাবার জন্য আপনাকে একটা অপশানস দেখিয়ে দিচ্ছি। উইন্ডো ডট দিস কেন হচ্ছে WIN DOW উইন্ডো DC লিখবে, ঠিক আছে, DC থাক। এখানে ইনার হাইট, ইনার উইথ, ঠিক আছে, ইনার উইথ অ্যান্ড দিস ডট ইনার হাইট, এই যে ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাভেলেবেল স্পেসটাকে মেনশন করে, ঠিক আছে। টোটাল উইথ কতটা আছে আর এখন অ্যাভেলেবেল হাইট কতটা আছে। যদি আমরা এখানে হাইটটা বাড়িয়ে নিই, দেখুন হাইট বেড়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন? এখানে যদি হাইট আমরা কমিয়ে নিই, ঠিক আছে, হাইট কমে গেছে, সরি উইথ কমে গেছে, উইথ কমে গেছে, বুঝতে পারছেন তো? তো এইভাবে আমরা ইনার উইথ এবং ইনার হাইট দিয়ে অ্যাকচুয়ালি আমরা এই স্পেসটা পেয়ে থাকি। এবার তারপরে যা করার করুন, লজিক লাগান। এটা তো ফিক্স না, মানে আমি বলতে যে যতটা এরিয়া হবে তোর হাইয়েস্ট যেতে পারবে ওর যে ডিভাইস এরিয়া। ওই তো সেটাই তো ডিভাইস এরিয়া, তো এটা আপনার তো উইন্ডো এরিয়া। ওটা তো টেনে দিলে প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে ফিক্সড ভ্যালু পাবো প্রত্যেকে যে হাইয়েস্ট কতটা যেতে পারে। যতটা উইথ থাকবে ততটাই তো যেতে পারবে। হ্যাঁ, সেটা তো আমি তো লিখবো যে আমি ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছিলাম, যদি এতটা গিয়ে পৌঁছাও তাহলে তুমি আবার উল্টো দিকে যেতে হবে ওটা। তা এখানে এবার তখন উইন্ডোটা নিয়ে দিলে তো এততে বলেছিলাম এতটাই তো কমে যাচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে এটা আপনার, এটা তো আপনি কি হলো, এটা তো আপনার সুবিধা হলো। আপনার যদি আজকে এটা যদি আপনি ফিক্সড করে দিলেন, এখন এটা কী হচ্ছে, এটার আপনার উইথ রয়েছে এই 1728 পিক্সেল। 1728 পিক্সেল যদি আপনি ফিক্স করে দেন তাহলে কী হবে, এটা যদি আমার ছোটো হয়ে যায় তাহলে বেরিয়ে যাবে না। বরং এদিকে তো সুবিধা এটাই যে কমে গেল তো কমটাই করছে, তাহলে আপনার এখানে লজিক্যালি আপনি কী করবেন, এইখান থেকেই তো রিটার্ন করবেন, তাই না? তাতেই তো সুবিধাটা। মানে 1167 অবধি পৌঁছালে তখন রিটার্ন করাতে হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি কী হচ্ছে, যখনই এজে পৌঁছে যাবে, মানে এজ যত যে কোনো সাইজেরই এজ হতে পারে, এত বড় হতে পারে, এটুকুও হতে পারে, যে যখনই এজে পৌঁছে গেলে তখনই সে রিটার্ন করলো বা আবার নতুন করে শুরু করলো শুরু থেকে। বেসিক্যালি অনেক সাইডে দেখা যায় না যে এখানে গিয়ে এখানে শেষ হয়ে গেল, আবার এখানে আসা শুরু করলো। বিশেষ করে কিছু কিছু সাইডে দেখবেন যে ওই গাড়ি চলছে, কলকাতা ট্যাক্সি, মানে কলকাতা ট্যাক্সি বা রিক্সা এরকম কিছু, হয়তো এখানে অ্যানিমেশনে দেখাচ্ছে যে এরকমভাবে গাড়িটা বেরিয়ে গেল, আবার সেই গাড়িটা এদিকে আসছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এইখানে যেই এজটা শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার এখান থেকে শুরু হলো, ওইটাকে রিসেট করে দেওয়া হলো জিরো থেকে। আবার যদি মনে করেন না এটা আপনি রিসেট করবেন না, আপনি রিভার্ট করবেন, তাহলে ঘুরিয়ে দিন না, লুপ চালিয়ে। মানে লুপ বলতে লুপ তো এখানে, এবার কন্ডিশনালি ওটাকে চেঞ্জ করতে হবে। আর কন্ডিশনালি চেঞ্জ করতে গেলে এখানে সমস্তই হচ্ছে সিএসএস খেলা, এই সিএসএস পার্টের খেলা। আর এই ভ্যালুর সাথে টিএক্সটা সবসময় সিঙ্গেল কোটে দিতে হবে। সিঙ্গেল কোটেশন দেন, ডবল কোটেশনে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিতে হবে এইভাবেই। আচ্ছা, ঠিক আছে। তো মেন ব্যাপার হচ্ছে এটা হলো আপনার হার্ট অফ প্রসেস। বোঝার সুবিধার জন্য প্রথমে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফাংশনালিটিস। এবার এটাকে যদি মনে করেন যে একটু ভালো করে ওয়েল ডেকোরেশনস ওয়েতে কাজ করা, সেটাও করা যায়।
বাট এইটা হচ্ছে বেসিক লজিক যেটা অ্যাপ্লাই করা হলো। এবার এটাকে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড করে আরও বেটার ওয়েতে করা যেতে পারে, এটা একটাকে অ্যাজ এ লাইব্রেরি বানিয়ে দেওয়া যেতে পারে, বাট আমি আজকে বানাতে চাইছি না। আজকে শুধু আমি মেন ফাংশনালিটিসটা দেখালাম। এবার আপনি যেহেতু প্র্যাকটিস করবেন বলছেন, প্র্যাকটিস করুন, কারণ আগে অনেকগুলো জিনিস দেখিয়েছি, সেগুলো মাথার মধ্যে চাপ হয়ে আছে, বেশি হয়ে গেছে, তো সেই কারণে দরকার নেই। আজকে ছোটোটাই মানে ছোটোভাবেই একটু আইডিয়া একটা দিলাম। জাভাস্ক্রিপ্টে আমাদের এরপর আর কি কি থাকবে? জাভাস্ক্রিপ্টের মেন কাজ হচ্ছে বোম ম্যানিপুলেশন, যেটা আমরা করছি, ঠিক আছে? এইগুলোই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেন পার্ট। এবার জাভাস্ক্রিপ্টে দেখুন ক্লাস, অবজেক্ট, সিঙ্কোনাস প্রসেস, ডেটা ফেচিং, ঠিক আছে? এইগুলোই মেন কাজ জাভাস্ক্রিপ্টের। মানে এখনো কি বাকি থাকছে? আমি সেটা জিজ্ঞেস করছি। এখন আমাদের তেমন কিছু জাভাস্ক্রিপ্টের বাকি নেই। আচ্ছা, এখনও আমাদের জাভাস্ক্রিপ্টে তেমন খুব একটা জিনিস বাকি নেই, তবে মেন হচ্ছে ডেকোরেশনসটাকে বোঝাটা মেন দরকার, কারণ মডুলার প্রোগ্রামের মডুলেশনসটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কারণ জাভাস্ক্রিপ্টের ওভারঅল যেগুলো মেনলি রেগুলার বেসিসে ইউজ করা যায় বা ইউজ হয়, সেগুলোই আমি দেখাচ্ছি, আর সেগুলো অলরেডি কমপ্লিট। আর এই অ্যারে ফাংশন গুলো, ওগুলো তো এটার সাথে ইউজ হবে বলছেন, রিঅ্যাক্টের সাথে ইউজ হবে, ম্যাপ, গেট, হ্যান ত্যান এসব যেসব আছে, স্প্লাইস ফাইস। সেম অ্যারের ব্যাপারে যদি বলেন সেটা দেখিয়ে দিতে পারি এখানেও, কিন্তু ঠিক আছে এখানে দেখিয়ে দেবো পরের দিন অ্যারের ব্যাপারটা। ফাইন্ড ইন্ডেক্স, সার্চ ইন্ডেক্স, আর ঠিক আছে, অ্যারের ব্যাপারে যেহেতু ফিল্টার। বললেন, অ্যারের ব্যাপারটা নয় পরের দিন দেখে দেবো। মেন ব্যাপার হচ্ছে ওই অ্যারের ব্যাপারটা মেনলি ইউআই লেভেলের ব্যাপার, ওটা মেনলি রিয়াক্টে যদি আমরা ইউজ করি তখন ওটা অনেক ইজিলি কাজ করে কিছু কিছু জিনিসে, এখানেও করবে, কারণ এখানেও আমরা ইউআই বানাতে অ্যারে আমরা ইউজ করতে পারি। তো ঠিক আছে, আমরা নেক্সট দিন অ্যারে নিয়ে কথাবার্তা বলবো। তবে হ্যাঁ, এটা দেখুন, এটা যদি আপনি বুঝে উঠতে পারেন, যদি এটাকে কিছু করতে এটা পারেন, অসুবিধা নেই, এটা আমি সব বুঝে গেছি। আমাকে দেখতে হবে 7 আর 8 ক্লাসটা, আমি ওটাই ভাবছি। ঠিক আছে? এবার 7-8-এর ক্লাসটা আজকে যদি আমি এটাকে এরকম না রাখতাম তাহলে হয়তো আপনি এটাও কঠিন হয়ে যেত, বাট এটাকে আমি ইচ্ছা করে আজকে এরকম রাখলাম। নাহলে পরে আমি এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড করে ক্লাস দিয়ে ডেকোরেশন করে করতে পারতাম, বাট এটাকে ইচ্ছা করেই আমি আজকে ইজি রেখেছি। আর আমরা রিঅ্যাক্টে মোটামুটি কি তাহলে সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে ঢুকতে পারবো নাকি? হ্যাঁ, ওই নেক্সট মান্থের থেকে শুরু করতে পারি, মানে নেক্সট মান্থের 1-2 ক্লাসের পর থেকে, মানে সেপ্টেম্বরের, হ্যাঁ ওই মাঝামাঝি, ওই ফার্স্ট সেকেন্ড সপ্তাহের মধ্যে হয়ে যাবে, কারণ এই সপ্তাহেই তো মাস শেষ হয়ে যাচ্ছে। রিঅ্যাক্টে কি আমরা একটু পেজ, ফর্ম, ন্যাভিগেশন এই ধরনের জিনিসপত্র বানাবো তো? অবশ্যই পেজ, ফর্ম, ন্যাভিগেশন সবই থাকবে। ওগুলো না থাকলে তাহলে রিয়াক্ট শিখলেন কি? সেটাই আমি বলছি। রিয়াক্টে আমি এটুকু বলতে পারি, যা শেখাবো, যেভাবে শেখাবো, তারপরে যদি আর কিছু যদি বাকি থাকে সেটা বলবেন। বাকি না, আমি যা বুঝে যাই বাস, আমি না, করতে পারি। এবার ব্যাপার হচ্ছে কি, কিছু বাকিও থাকবে না আর করতেও পারবেন, কারণ আমি এতটুকু এনাবেল করে দেবো। ইনফ্যাক্ট আমি এই মুমেন্টে জাভাস্ক্রিপ্টে আমি যা করি, যা বলেছি, শেষ সাথে আপনার থেকে অ্যাঙ্গুলারটা শুরু করতে হবে আমাকে, কারণ এই দুটোই আমার লাগবে। না, রিঅ্যাক্টটা শেষ হবে, স্যার টেলভিনটা করতে হবে, টেলভিনটা করে তারপরে অ্যাঙ্গুলার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজ এটাই পাঠাচ্ছি। ওকে, ঠিক আছে।